ইরানের দক্ষিণ পশ্চিম আহবাজ শহরে ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার দিবাগত রাতের হামলায় খুজেস্তান প্রদেশের আহবাজে 2টি শিক্ষার্থী আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার তারা ইরানের সর্বশেষ দফায় বিমান হামলা সম্পন্ন করেছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই হামলায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই হামলাকে মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শক্তিশালী জবাব হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছে, আমেরিকাকে সহযোগিতা করা যে কোনো দেশকে কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আমেরিকান হুমকি ও আঞ্চলিক জলপথে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে না। তেহরানে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। কেউ আমেরিকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ আশঙ্কা করছেন এই সংঘাত আরো বড় আঞ্চলিক কিংবা বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। আমেরিকা ইরানের জনগণকে রক্ষার জন্য এসব করছে, আমি তা বিশ্বাস করি না। এর পেছনে তাদের নিজস্ব স্বার্থ রয়েছে, তবে ইরানকেও আরো দৃঢ় অবস্থান নিতে হবে। এই সংঘাত ছড়িয়ে পড়লে ভবিষ্যতে তা বিশ্বযুদ্ধের ঝুঁকিও তৈরি করতে পারে। আমেরিকার লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা আর এই অঞ্চলের প্রতিরোধ অক্ষকে ভেঙে দেওয়া। আমি চাই আমেরিকাকে শুধু নিন্দা নয়, তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি করা হোক। এটি দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধের দিকে যাচ্ছে, তবে বড় ধরনের বিশ্বযুদ্ধ এখনই হবে না। চলতি বছরের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ 5 মাস পেরিয়ে আরও বিস্তৃত হয়েছে। যুদ্ধ এখন শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। ইসরায়েলে দীর্ঘদিনের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মেরুকরণ বদলে দিতে বামপন্থী সামাজিক আন্দোলন স্ট্যান্ডিং টুগেদারের হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন জোট দল আ প্লেস ফর আস অল। ইসরায়েলের তরুণদের ভোট কেন্দ্রে আনা এবং গাজা সংঘাতের পর পারস্পরিক সহিংসতা বন্ধের বার্তা দিয়ে রাজনীতিতে নেমেছে দলটি। এতে 50% ইহুদি এবং 50% আরব প্রার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। রাজনীতিতে নারী নেতৃত্ব নিশ্চিত করতে দলটিতে 50% নারী প্রার্থীর অংশীদারিত্ব রাখা হয়েছে। অপরাধ ও সহিংসতায় স্বজন হারানো বহু আরব নারী ও সাধারণ কর্মীরাও এই যৌথ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। চরমপন্থীদের সরিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্য তুলে ধরেন দলটির সহ-নেতা অ্যালেন লি গ্রিন। 7 অক্টোবরের ভয়াবহতা, গাজায় ধ্বংসযজ্ঞ এবং 20,000 শিশুর মর্মান্তিক মৃত্যুর পর এটি আমাদের প্রথম নির্বাচন। এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা কি শুধুই ঘৃণা, যুদ্ধ আর ধ্বংসের দিকে এগোবো, নাকি ইসরায়েলি প্যালেস্টিনিয়ান শান্তি, যৌথ অংশীদারত্ব ও সামাজিক ন্যায় বিচারের দিকে মোড় নেব। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 20%ই আরব নাগরিক। তবে নিরাপত্তা বৃদ্ধি ও সহিংসতা দমনে সরকারের ব্যর্থতায় তাদের জীবন মান ক্রমশ পিছিয়ে পড়ছে। 2022 সালের নির্বাচনে প্রায় অর্ধেক সংখ্যক আরব ভোটার নির্বাচনে অংশ নেননি, যা বেঞ্জামিন নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটকে ক্ষমতায় আসতে সরাসরি সাহায্য করেছিল। ইসরায়েলের সংসদে আসন পেতে হলে একটি দলকে অন্তত 3.25% ভোট পেতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই ক্ষুদে দলটির জন্য ভোটের মাঠে প্রয়োজনীয় সমর্থন পাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে এটি মূলত ঐতিহ্যবাহী আরব দলগুলোর ভোট কেটে তাদের দুর্বল করে দিতে পারে, যা পরোক্ষভাবে ডানপন্থীদেরই লাভবান করবে। আরব জনগণের মাঝে এই নতুন ইহুদি আরব দলটির সমর্থন খুবই সীমিত। তাদের বেশিরভাগ সমর্থন যদি আরবদের কাছ থেকে আসে, তবে তাদের জন্য 3.25% ইলেকটোরাল থ্রেশহোল্ড পার হওয়ার সম্ভাবনা মোটেই বাস্তবসম্মত নয়।
তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে নতুন দলটির সহনেত্রী প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত রুলা দাউদ জানান, প্রথাগত দলগুলোর ব্যর্থতার কারণেই সাধারণ মানুষের মাঝ থেকে তাদের উত্থান। একই সঙ্গে দলটি স্পষ্ট করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত নির্ধারিত সংখ্যক ভোট পাওয়ার মতো পর্যাপ্ত ভোটার না থাকলে তারা অন্য সমমনা দলগুলোর সাথে জোটে যেতেও প্রস্তুত রয়েছে। এর আগের মধ্য বামপন্থী দলগুলো অনেক পরিবর্তনের সুযোগ পেলেও তা করতে পারেনি। এখন যেটা প্রয়োজন তা হলো জনগণের মধ্য থেকে আসা সুনির্দিষ্ট সংস্কার দাবি, যা বাস্তবায়ন করতে আমরা একটি শক্তিশালী যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি। ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একদিকে নতুন জোটের উত্থান, অন্যদিকে মূলধারার আরব নেতাদের আসন রক্ষার লড়াই। সব মিলিয়ে ২৭ অক্টোবরের এই নির্বাচন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল পরীক্ষার বিষয়। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আমেরিকান সেন্ট্রাল কমান্ড ও সৌদি বিমান বাহিনী যৌথ হামলা চালিয়েছে। এই যৌথ বিমান হামলায় চুরমার হয়ে গেছে মসুল ও বাগদাদের একাধিক স্থাপনা, ধ্বংস হয়েছে বহু সামরিক যানবাহন, প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত ২০ সদস্য। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। একই সাথে বাতিল করেছেন তার পূর্ব নির্ধারিত সৌদি সফর। এই আগ্রাসন কোনোভাবেই পার পাবে না। এটি কেবল পিএমএফ এর ওপর হামলা নয়, এটি পুরো ইরাক এর রাজনৈতিক ব্যবস্থা এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তারা ইরাকের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এই আক্রমণের শিকার গোটা ইরাক। এদিকে বাগদাদের রাজপথে নিহত সেনাদের কফিনকে ঘিরে শোকাক্রান্ত জনতা ক্ষোভে ফেটে পড়ে। ইরাক ও ইরানের পতাকায় মোড়ানো কফিন নিয়ে মিছিলে নামেন হাজার হাজার মানুষ। শোক মিছিলে উঠে আসে আমেরিকা ও সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে কঠোর স্লোগান। পার্লামেন্ট সদস্যরা ক্ষোভ প্রকাশ করে সৌদি আরবের সাথে চুক্তি বাতিল ও তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার দাবি জানান। আমরা ইরাক সরকারের কাছে জোর দাবি জানিয়েছি, অবিলম্বে যেন সৌদি আরবের সাথে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয় এবং তাদের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়। এই হামলাকে আমলে না নিলে সামনে আরও বড় আক্রমণ আসবে। আমেরিকান ও ইহুদিবাদী বাহিনীর সাথে যোগ দিয়ে সৌদি বাহিনীর এমন কাপুরুষোচিত আক্রমণে আমরা স্তব্ধ। পিএমএফ দেশের আইনি প্রতিষ্ঠান, সরকারের উচিত অবিলম্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো পারস্পরিক হামলায় জড়িয়ে যাবার ফলে ইরাকের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স সরকারকে ৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, যার মধ্যে সার্বভৌমত্ব রক্ষা করা না গেলে তারা নিজেরাই যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে সংঘাত এখন প্রক্সি থেকে সরাসরি লড়াইয়ে মোড় নিয়েছে। এটি লেবানন, ইরাক ও ইয়েমেন কেন্দ্রিক আঞ্চলিক ভূরাজনীতিতে চরম পরিবর্তন। আমেরিকা ও ইরানের সংঘাতের মাঝে ইরাকের পক্ষে আর আলাদা বা নিরপেক্ষ থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের বিস্তৃতি এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের হুথিদের পর এবার ইরাকের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ল সৌদি জোট। রাতের আধারে হঠাৎ এলাকা খালি করার নির্দেশ, আর তার পরপরই বিকট বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হল গাজা সিটির আল কৌকা এলাকা। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুদের হাত ধরে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফেলে আসতে হয় জাতীয় পরিচয়পত্র সহ ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। শেষ ২৪ ঘন্টার হামলায় ৩৫টি তাঁবুর একটি বাস্তুচ্যুত ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি চলার পরও যে ধ্বংসের চিত্র বদলায়নি তা স্পষ্ট ভুক্তভোগীদের কথায়। পুরো ক্যাম্পটি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। এখন এখানে আশ্রয় শিবিরের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। আমরা গত ৩ বছর ধরে এই বিভীষিকার মধ্যে বাস করছি। আমার মনে হচ্ছে আমরা যেন আবার যুদ্ধের সেই প্রথম দিনটিতেই ফিরে গেছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী বা বোর্ড অফ পিস গঠনের প্রক্রিয়া চললেও তা নিয়ে কোনো আশার আলো দেখছেন না সাধারণ গাজাবাসী। বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, আন্তর্জাতিক এইসব রাজনৈতিক ঘোষণা তাদের জীবন রক্ষায় কেবল এক ধরনের প্রাথমিক ব্যথানাশক ওষুধের মতোই কাজ করছে, যা মূল সমস্যার কোনো সমাধান দিচ্ছে না। এই পিস বোর্ড গঠন করে আমাদের কি লাভ? গত রাতেও তো বোমা ফেলা হলো, তখন কোথায় ছিল তারা? এসব চুক্তি দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। এগুলো আমাদের জন্য নিছক সান্ত্বনা। শান্তি প্রতিষ্ঠান নামে কেউ আজ পর্যন্ত আমাদের জীবন রক্ষা করতে পারেনি। বৃহস্পতিবার ভোরের এই হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে স্বজনদের মরদেহের চারপাশে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন বেসামরিক নাগরিকরা। হাসপাতাল চত্বরে জানাজা শেষে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় 12 শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একদিকে মধ্যস্থতাকারীদের সাথে হামাস নেতাদের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে দফায় দফায় আলোচনা, অন্যদিকে গাজায় চলছে যুদ্ধবিরতি লঙ্ঘন ও রক্তপাত। সব মিলিয়ে আমেরিকার নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া গাজাবাসীর জীবনে কোনো পরিবর্তনই আনতে পারেনি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রভাব পড়ল নেটোভুক্ত দেশ পোল্যান্ডে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি গ্রামের কৃষি জমিতে বিকট বিস্ফোরণে 10 মিটার চওড়া গর্ত তৈরি হয়। জরুরি বৈঠকের পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, আছড়ে পড়া বস্তুটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে উদ্ধারের আলামত ও ধ্বংসাবশেষ থেকে স্পষ্ট এটি একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। 10 মিটার চওড়া ও 5 মিটার গভীর গর্তই প্রমাণ করে এটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা ছিল। ক্ষেপণাস্ত্রটি জনমানবহীন এলাকায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। রাশিয়ার ভয়াবহ হামলার মুখে থাকা ইউক্রেনের এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলে কিয়েভকে নতুন করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেন পোলিশ প্রধানমন্ত্রী। পোল্যান্ড হামলার সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে ইউক্রেনকে এই যুদ্ধে পরাজিত হতে দেওয়া যাবে না। তাই এই ঘটনার পর দ্রুত ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করব। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লবিভ শহরের আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় একের পর এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। ইউক্রেন জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকায় বোমা থেকে বাঁচার আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাশিয়ার আগ্রাসন দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের সামগ্রিক নিরাপত্তা এখন চরম হুমকির মুখে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। এতদিন ইউরোপের মূল ভূখণ্ডে দাবানলের তাণ্ডব চললেও এবার ব্রিটেনেও ছড়িয়ে পড়েছে ভয়াল আগুন। দেশটির পূর্বাঞ্চলীয় সাফক কাউন্টির উপকূলীয় বনভূমিতে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। নিকটস্থ একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েক মাইলের মধ্যে আগুন পৌঁছে যাওয়ায় আশেপাশের জনপদ থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়। Well, I feel incredibly emotional. I feel every time I speak to a son or my husband, I feel very weepy. And that's just shock, I would imagine. And the devastation of this area, which is a natural beauty, and the wildlife is just awful. চলতি বছর ব্রিটেনে তীব্র খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে মারাত্মক বাধা সৃষ্টি করছে। অন্যদিকে ব্রিটেনের পাশাপাশি ইউভুক্ত দেশগুলোতে দাবানল সংকট চরমে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 42,000 হেক্টর জমি পুড়ে যাওয়ার পর বর্দোতে যৌথ উদ্ধার কার্যক্রম শুরু করেছে ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান ইউনিয়নের একেবারে কেন্দ্রস্থলে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আমাদের চুক্তিতে যে সংহতির কথা বলা হয়েছে তা এখন আমরা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করছি। পরিস্থিতি কিছুটা স্থির হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইংল্যান্ডের পাশাপাশি স্পেন, গ্রিস ও তুর্কিয়েতেও একের পর এক এলাকা নতুন করে দাবানলে পুড়ছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে গ্রিসে প্রাণ হারিয়েছেন 3 জন ফায়ার ফাইটার। তীব্র খরা ও দমকা বাতাসের পূর্বাভাস থাকায় আগামী দিনগুলোতে ব্রিটেন সহ পুরো ইউরোপ জুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নেয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর মুকাল্লা সমুদ্র তীর জুড়ে বইছে উৎসবের আমেজ।
সৈকতে আনন্দ, লোকজ পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্যের বাজার আর ইতিহাসের নানা নিদর্শনে জমে উঠেছে মাসব্যাপী আল বালদাহ উৎসব। প্রতি বছর বালদাহ তারকা নামে পরিচিত একটি প্রাকৃতিক ঘটনার সময় এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় সমুদ্র স্রোতের পরিবর্তনে উপকূলে ভেসে আসে গভীর সমুদ্রের শীতল পানি, ফলে আবহাওয়া হয়ে ওঠে আরামদায়ক, যা হাজারো পর্যটককে আকর্ষণ করে মুকাল্লায়। আল বালদা উৎসবের সময় মুকাল্লা শহরের পরিবেশ সত্যি দারুণ হয়ে ওঠে। এবার মানুষের উপস্থিতি অনেক বেশি, উৎসব জুড়ে সবার অংশগ্রহণ চোখে পড়ার মতো। আবহাওয়া বেশ শীতল ও আরামদায়ক, শহর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বছরের পর বছর স্থানীয় আয়োজন হিসেবে শুরু হওয়া এই উৎসব এখন পরিণত হয়েছে ইয়েমেনের অন্যতম বড় সাংস্কৃতিক ও পর্যটন আয়োজনে। এখানে হাজির হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি বিদেশি দর্শনার্থীরাও। আল বালদা মৌসুম জুড়ে নানা ধরনের উৎসব ও আয়োজন অনুষ্ঠিত হয়। এখানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, লোকনৃত্য এবং নানা উদযাপনের আয়োজন থাকে, যা এই উৎসবকে আরো আকর্ষণীয় করে তোলে। উৎসব উপলক্ষে আয়োজিত ঐতিহ্য প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রাচীন গৃহস্থালী সামগ্রী, ঐতিহাসিক পোশাক, হাতে বোনা বস্ত্র এবং হাদ্রামাউতের সমৃদ্ধ ইতিহাসের নানা নিদর্শন। এবছরের আল বালদা পর্যটন উৎসবকে স্থানীয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ এটি হাদ্রামাউত প্রদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজনের পাশাপাশি পর্যটন কেন্দ্রিক নতুন কার্যক্রমও যুক্ত করেছি, যাতে আরো বেশি মানুষ এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। ঐতিহ্য প্রদর্শনীতে দর্শনার্থীদের বিশেষ আগ্রহ ছিল প্রাচীন মুদ্রা, ঐতিহাসিক নিদর্শন এবং ইয়েমেনের প্রাচীন রাজ্যগুলোর ইতিহাস ঘিরে প্রদর্শিত সংগ্রহে। আমরা ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রদর্শনীতে অংশ নিই, তবে মুকাল্লার এই উৎসবে মানুষের উপস্থিতি সত্যিই অসাধারণ। আমাদের লক্ষ্য হলো মানুষকে হাদ্রামাউত, সাবা ও কাতাবান সহ প্রাচীন সভ্যতার ইতিহাস, ঐতিহ্যবাহী পোশাক, লোক সংস্কৃতি এবং প্রাচীন মুদ্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। উৎসব শুধু বিনোদনেরই নয়, স্থানীয় অর্থনীতিরও বড় চালিকা শক্তি। পর্যটকদের আগমনে জমে উঠেছে হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা। আয়োজকদের আশা, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আল বালদাহ উৎসব ইয়েমেনের পর্যটন সম্ভাবনাকেও নতুন উচ্চতায় পৌঁছে দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।